শুরুতেই জানিয়ে দেব দিল্লির চাওয়ার জবাবে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এবারে জানাব জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষ্য শেষ। এবারে জানাব যে কোনো অস্বাভাবিক ঘটনার দায় বিএনপির কাঁধে চাপানো হচ্ছে দুদু। এবারে জানাব শহীদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চায় হামাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিল্লি চায় বাংলাদেশ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এমন বক্তব্যের প্রতিউত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করবে এটা সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। বুধবার ৮ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্য, নির্বাচনের মাধ্যম যেই সরকার আসবে তাদের সঙ্গে ভারত কাজ করবে। এই প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বক্তব্যকে আমি তাদের বিষয় হিসেবে দেখি না, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এদিকে সোমবার ৬ অক্টোবর আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের বৈঠক করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে। সাংবাদিকরা জানতে চান, সাবের হোসেনের বাসায় ওই ৩ রাষ্ট্রদূত কেন? জবাবে উপদেষ্টা বলেন, সাবের হোসেনের বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যাওয়াটা স্বাভাবিক একটি ঘটনা। মন্ত্রণালয় এই ব্যাপারে অবগত নয় জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রদূতরা যে কারো বাসায় যেতে পারেন, তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি যদি অপরাধী হতেন তাহলে নিশ্চয়ই তাকে হেফাজতে রাখা হতো, এমন তো হয়নি। সেখানে তারা কি নিয়ে আলাপ করেছেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। রাষ্ট্রদূতরা গেছেন এটা নিয়ে আসলে আমরা বলার কিছু নেই। এই সময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, তুরস্কের সঙ্গে সামরিক খাতে কাজ করবে বাংলাদেশ। মঙ্গলবার দেশটির উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে বিষয়টি আবারও তুলে ধরেন তিনি। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য না দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো কোনো বার্তার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এবারে জানাবো জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মামলার সাক্ষ্য শেষ হয়েছে। আগামী রোববার থেকে শুরু হবে যুক্তিতর্ক ও শুনানি। বুধবার ৮ অক্টোবর বিকেলে তদন্ত কর্মকর্তা আলমগীরের জেরা সম্পন্ন করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। জেরা সম্পন্ন হবার পর আগামী রোববার যুক্তিতর্ক শুনানির দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার বিচারিক কার্যক্রম প্রায়ই শেষ পর্যায়ে। প্রসিকিউশন এই মামলায় ৮১ সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্য নিয়েছে। বুধবার সর্বশেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা আলমগীরের জবানবন্দি সম্পন্ন হয়েছে। এখন রোববার থেকে যুক্তিতর্ক শুরু হবে। প্রসিকিউশনের ধারণা আগামী ৭ কার্যদিবসের মধ্যে জেরা সম্পন্ন হবে। তারপর রায়ের জন্য দিন ঠিক করবেন ট্রাইব্যুনাল ১। এই মামলায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সাংবাদিক মাহমুদুর রহমান, শহীদ আবু সাইদের বাবা আসামিদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। জুলাই মাস থেকে মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২৪ জুলাই আগস্টে হত্যা, ষড়যন্ত্র, নানা অভিযোগ আনা হয়েছে। প্রমাণ হিসেবে শেখ হাসিনার গোপন ফোন রেকর্ড, আন্দোলনের সময়ে নানা ভিডিও ও ছবি আদালতে হাজির করে প্রসিকিউশন। এই মামলার আসামি সাবেক আইজিপি মামুন রাজ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। যদি শেখ হাসিনা সহ আসামিদের দোষ প্রমাণ হয়, আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের কথা বলা আছে। এবারে জানাবো দেশের যে কোনো অস্বাভাবিক ঘটনার দায় নির্বোধের মতো বিএনপির কাঁধে চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার ৮ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ২৪ জুলাই যোদ্ধা আন্দোলন কেন্দ্রীয় কমিটি আলোচনা সভায় তিনি একথা বলেন। দুদু বলেন, বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, ক্ষমতায় নেই, এমপি নেই, সরকারে নেই। তাহলে ব্যর্থতার দায় বিএনপির কেন? দেশে যা কিছু ঘটছে তার দায় বিএনপির ঘাড়ে চাপানো অনুচিত। দেশে একটি সরকার আছে, সেই জায়গাটাতেই নজর দিতে হবে। তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে সহযোগিতা করেছে।
তিনটি তামাশার নির্বাচনের পরও তারা সেটিকে সফল নির্বাচন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এমনকি শেখ হাসিনার গলায় মালা পরিয়েছে। এটি প্রমাণ করে তারা বাংলাদেশের জনগণের নয়, বরং একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে শুধু জুলাই আন্দোলন নয়, বিগত ১৭ বছরের নিহত ও আহত পরিবারকে সহায়তা দেওয়ার কথাও জানান শামসুজ্জামান দুদু। ২৪ জুলাই যোদ্ধা আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি KM রকিবুল ইসলাম রিপন প্রমুখ। এবারে জানাবো, বিখ্যাত আলোকচিত্রী ও লেখক শহীদুল আলমকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে এমন তথ্য জানিয়ে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ৮ অক্টোবর দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, শহীদুল আলমকে মুক্তি দিন। আমি সরকারের কাছে আহ্বান জানাই যেন তার নিরাপদে বাংলাদেশে ফেরার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়। এর আগেও আজই শহীদুল আলম তার ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় জানান, তিনি গাজার উদ্দেশ্যে যাত্রা করা একটি মানবিক সহায়তাবাহী ফ্লোটিলার অংশ ছিলেন, যা সাগরে ইসরায়েলি বাহিনীর দ্বারা বাধা পায় এবং তাকে অপহরণ করা হয়। ভিডিওতে তিনি বলেন, আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ধরে নিতে হবে আমরা সাগরে বাধাগ্রস্ত হয়েছি এবং আমি ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে অপহরিত হয়েছি। এই নিয়ে তৃতীয় সংবাদ পড়েছে রতন চকমাত। সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের দ্বিতীয় দিনের আলোচনা শেষে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে আন্তর্জাতিক নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। এদিকে গাজায় আটক জিম্মিদের মুক্তির পর ইসরায়েল পুনরায় হামলা শুরু করবে না, এ বিষয়ে নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনার মাঝেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, এতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের দ্বিতীয় দিনের আলোচনা হয়। এদিনের আলোচনায় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের মানচিত্র ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল জিজারাকে বলেন, হামাস প্রতিনিধি দল দাবি জানিয়েছে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রতিটি ধাপ যেন ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের ধাপগুলোর সাথে সরাসরি সম্পর্কিত থাকে। হামাস জোর দিয়েছে যে শেষ ইসরায়েলি বন্দির মুক্তির সময়ই হতে হবে দখলদার বাহিনীর চূড়ান্ত প্রত্যাহার। সংগঠনটি আরও জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে আন্তর্জাতিক গ্যারান্টি ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার অপরিহার্য। এদিকে বুধবার ট্রাম্পের গাজা প্রস্তাবের আলোচনায় মিশরের কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানিও অংশ নেবেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতির সাথে নমনীয় অবস্থানেই রয়েছেন এবং নিজেদের মতামত প্রকাশ করছেন। এদিকে গাজায় আটক জিম্মিদের মুক্তির পর ইসরায়েল পুনরায় হামলা শুরু করবে না, এই বিষয়ে নিশ্চয়তায় প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবারও আলোচনা চলবানে রয়েছে। এদিনের আলোচনায় অংশ নিতে ২ মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারিদ কুশনার মিশরের শার্ম আল শেখে পৌঁছেছেন। কাতারের প্রধানমন্ত্রী ও তুরস্কের গোয়েন্দা প্রধানও সেখানে রয়েছেন। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের দ্বিতীয় দিনের আলোচনা হয়। এই দিনের আলোচনায় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের মানচিত্র ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।